গল্প সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। লেখনীতে আফরোজা আঁকি। সদ্য গোসল সেরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে সৌজন্য। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কে, নুপুরের আওয়াজ কানে আসছে স্পষ্ট। আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজাটা খুলেছিল মাত্র, সাথে সাথে আলুর বস্তার মতো মেঝেতে পড়েছে মুগ্ধতা। কোমরে হাত চেপে চোখ মুখ কুচকে নিয়েছে ব্যথায়, হাতের কনুই ছিলে গেছে অনেকটা। আহাজারি করে বলছে মুগ্ধতা, আল্লাহ গো, কোমরটা আমার ভেঙে গেল। পাষাণ লোক একটা, এত সময় দাঁড়িয়েছিলাম, দরজা আটকে রেখেছিলেন, চলে যেতে চাইলাম, এখন খুলে আমাকে ফেললেন কেন? আমি কি জানতাম তুমি আলুর বস্তা দাঁড়িয়ে আছো আমার রুমের দরজার সামনে? এই লোক চুপ করুন। আলুর বস্তা বলছেন ডাকে? আগে তো নীলাঞ্জনা নীলাঞ্জনা বলে মুখে ফেনা তুলে দিতেন, এখন আমি আলুর বস্তা হয়ে গেলাম। সৌজন্য বাঁকা হাসে, হাঁটু গেড়ে বসে মুগ্ধতার পাশে। ভ্রু জোড়া খুঁতকে গম্ভীর কণ্ঠে বলে, তুমি আমার নীলাঞ্জনা নয়, ওর নামটা মুখে নিবে না আর। সৌজন্যের গম্ভীর কণ্ঠের কথা শুনে মুগ্ধতা তাকিয়ে আছে তার দিকে। এই মানুষটাই কি সে, যাকে মুগ্ধতা ভালোবেসেছিল বছর তিনেক আগে? এত পরিবর্তন হলো কিভাবে মানুষটা? মুগ্ধতার চৌধুরী সাহেবও তো এত কঠোর ছিল না। কোমরের ব্যথাকে উপেক্ষা করে কোনো রকমে উঠে মুগ্ধতা চলে যেতে চায় রুম থেকে। সৌজন্য মুগ্ধতার হাতে টান দিয়ে নিয়ে আসে তার কাছে। ব্যথা পেয়েছ? কোথায় দেখি। মুগ্ধতার হাতের ব্যথা পাওয়া জায়গাটাতে চেপে ধরেছে সৌজন্য, ইচ্ছে করেই করছে এমন, এই মেয়েকে সহ্য হচ্ছে না তার। মুগ্ধতাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে সে। ব্যথায় এতনাদ করে উঠেছে মুগ্ধতা, এক ঝটকায় সৌজন্যের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলছে, সমস্যাটা কি আপনার? এক তো ফেলে দিলেন, এখন আবার ব্যথা পাওয়া জায়গাটাতেই ব্যথা দিচ্ছেন। আমার এখানটায় ব্যথা হচ্ছে, কিভাবে কমাবো বলো? চলেই তো গেছিলে, ফিরে এসেছো কেন আবার? বুকের বাঁদিকে হাত দিয়ে দেখিয়ে কথাটি বলেছে সৌজন্য। শেষের কথাটা এত জোরেই চিৎকার দিয়ে বলেছে, মুগ্ধতা কান চেপে ধরেছে নিজের হাত দিয়ে। সৌজন্য রেগে আছে বুঝতে পারছে, ভালো করেই কথা না বাড়িয়ে চলে গেছে রুম থেকে। বারান্দায় গিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে সৌজন্য। বেশ কিছুদিন ধরেই বন্ধুত্ব করেছে, এই সিগারেটের সাথে মন খারাপ কমিয়ে দিতে সাহায্য করে সৌজন্যকে। বাড়িতে এসেছে 3 বছর পর, ভেবেছিল এখানেই থাকবে কিছুদিন মায়ের সাথে, কিন্তু মুগ্ধতাকে দেখলেই রাগ হয় খুব। কেন পুরনো অতীত তাড়া করে বেড়াচ্ছে তাকে। মুগ্ধতার সাথে দেখা হয়েছিল, সময়ও বুঝেনি এটাই তার নীলাঞ্জনা, যার সাথে পরিচয় হয়েছিল 3 বছর আগে। তবে মেয়েটার প্রতি কেমন ভালো লাগা কাজ করছিল তার। বাড়িতে এসে জানতে পারে মেয়েটা আর কেউ নয়, তারই বড় ভাইয়ের বউ। এই ব্যাপারটায় অবাক হয়েছিল খুব, তবে বুঝতে দেয়নি কাউকে। আস্তে আস্তে জানতে পারলো মেয়েটা তারই ভালো লাগার মানুষ, হারিয়ে যাওয়া প্রেম নীলাঞ্জনা। নিজেকে ঠিক রাখতে পারেনি তখন, বারবার মনে হচ্ছিল মুগ্ধতা ঠকিয়েছে তাকে। এই মেয়েকে ঘৃণা করে সৌজন্য, দেখলেই মাথা গরম হয়ে যায়। 3 দিন আগেই বাড়ি ফিরেছে সে, মায়ের কান্নাকাটিতে না এসে পারেনি। আসা মাত্রই দেখা হয়েছিল মুগ্ধতার সাথে। বিছানায় এসে উপুড় হয়ে পড়ে ভাবছিল সেদিনের কথা। রাস্তার উপর পাশে দাঁড়িয়ে থাকা নীল শাড়ি পরিহিত এক মায়াবী চেহারার মেয়েকে দেখে থেমে গেছে সৌজন্যের পাজোড়া। চোখ মুখের বিরক্তি সরে গিয়ে একরাশ মুগ্ধতা এসে ভিড় জমিয়েছে। মিষ্টি হাসির অধিকারী মেয়েটা। গোলগাল মুখ, কপালে কালো টিপ, শ্যামলা গায়ের রং, ঠিক যেন উপন্যাসে বর্ণনা করা শ্যামকন্যাদের মতো লাগছে। তবে সৌজন্য তাকে মনে মনে নাম দিয়েছে নীলাঞ্জনা। নীলাঞ্জনা নামটা মাথায় আসতেই নিজের অতীতের কথা মনে পড়ছে সৌজন্যের, এই অপরিচিতাকে কেন নিজের প্রিয় মানুষের নামটি দিবে? কিন্তু এই অপরিচিতাকে দেখে যে তার কথাই মনে পড়ছে বারবার, চোখের দেখা না দেখেও ভালোবেসেছিল যাকে সৌজন্য। কেন মনে হচ্ছে এটাই তার নীলাঞ্জনা? কথা বলে দেখবে কি? কোনো এক অদ্ভুত টান অনুভব করছে মেয়েটার প্রতি, হেঁটে যাচ্ছিল তার দিকে, তখনই কানে আসে রাফের কণ্ঠস্বর। তাকায় রাফের দিকে, এতদিন পর বন্ধুকে দেখে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেছে রাফ। সৌজন্য খুশি হয়েছে বন্ধুকে দেখে। কি খবর আমার সেলিব্রিটি বন্ধুর? সেলিব্রিটি হলাম কবে?
আমি ছোটখাটো মানুষ, তুই সবসময় একটু বাড়িয়ে বলিস। রাখ তো এসব কথা, আগে বল দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছিস কিভাবে? আমাকে দেখেই বয়সে বউয়ের বয়সী মেয়েরা আমাকে আঙ্কেল বলে ডাকে। সুন্দর হবার সাবান লাগাই নিয়মিত। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখার জন্য তোকে ডেকে নিয়ে এসেছি। না না, গাড়ি রেডি, চলুন স্যারজি। রাফের কথায় হেসে গাড়ির দিকে যাচ্ছিল। সৌজন্য নিজের ড্রাইভারকে বলে দিয়েছে বাড়িতে চলে যেতে, সে আসছে রাফের সাথে। হঠাৎ করেই মনে পড়ে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা সেই অপরিচিতের কথা। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে তাকায় সেদিকে, এদিক সেদিকে তাকিয়ে ভালো করে খোঁজার চেষ্টা করে, কিন্তু মেয়েটা ছিল না কোথাও। রাফের মনে হলো সৌজন্য খুঁজছে কাউকে। কাঁধে হাত রেখে বলে, কাকে খুঁজছিস? নীলাঞ্জনাকে। রাফ জানে নীলাঞ্জনার কথা এখন যে মজা করে বলেছে, বুঝতে পারছে সৌজন্য। এটা নতুন নয়, সৌজন্যের মুখে এই নামটি শোনার পর থেকেই বারবার এই নাম নিয়ে খেপায় তাকে। ফোন ধরতে দেরি হলে বলবে নীলাঞ্জনার কথা ভাবছিলি বুঝি। সৌজন্য দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বক বক না করে আয়, স্কুলের অনুষ্ঠানে যেতে হবে, আবার স্যার অপেক্ষা করছেন আমাদের জন্য। যেতে তো হবেই, তুই হলি প্রধান অতিথি। এত আয়োজন তোর জন্যই, না গেলে হবে নাকি? রাফ এটা সেটা বলেই যাচ্ছে, সৌজন্য বিরক্ত হচ্ছে এতে। ভ্রু কুচকে তাকিয়েছে রাফের দিকে। এই রাফের সাথে কথা বলাও ভুল, একবার কথা বলতে শুরু করলে ভাঙা রেডিওর মতো চলতেই থাকে। সৌজন্য রেগে গেছে দেখে রাফ চুপচাপ গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসেছে। সৌজন্য এসে পাশে বসেছে, উদ্দেশ্য তাদের গ্রামের স্কুলের অনুষ্ঠানে যাওয়া। দীর্ঘদিন পর বাড়ি ফিরেছে সে, জানা মাত্রই প্রিন্সিপাল ফোন দিয়েছেন, বারবার বলছিলেন আসার জন্য, এত করে বলায় না করতে পারেনি সৌজন্য। গাড়ির জানালা দিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করছে সৌজন্য। কতদিন পরে নিজের চেনা গ্রাম, চেনা মানুষদের কাছে ফিরেছে সে, ছোট থেকে বড় হয়েছে এখানে। কত স্মৃতি জড়িয়ে আছে গ্রামটির সাথে তার। স্কুলের গেট ক্রস করে ভিতরে প্রবেশ করেছে সৌজন্যের গাড়ি। প্রিন্সিপাল অপেক্ষা করছিলেন তার জন্য, দেখা মাত্রই কাছে গিয়ে হাত মিলিয়েছেন। জড়িয়ে ধরেছেন সৌজন্যকে। সৌজন্যের আরেক বন্ধু মাহির, সেই স্কুলে পড়ায় বন্ধু এসেছে শুনে চলে এসেছে দেখতে। মাহিরের সাথে কথা বলছিল সৌজন্য। মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই তাকিয়েছে সেদিকে। অবাক হয়েছে খুব, এত সেই অপরিচিতা যাকে কিছুক্ষণ আগে দেখেছিল সৌজন্য। মেয়েটা তার কাছে এগিয়ে আসে, ফুলের বুকেটা হাতে তুলে দিয়ে বলে, ওয়েলকাম মিস্টার চৌধুরী। সৌজন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। দূর থেকে যতটা সুন্দর মনে হয়েছিল, কাছ থেকে দেখে তার থেকেও বেশি ভালো লাগছে মেয়েটাকে। হালকা সাজগোজেও এত সুন্দর লাগে কাউকে জানা ছিল না সৌজন্যের। বারবার ভাবছে কে এই মেয়ে। সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধতার অস্বস্তি হচ্ছে সৌজন্যের এমন তাকানোতে। রাফ সৌজন্যের কাঁধে আলতু করে ধাক্কা দিয়ে বলছে, ফুলটা নেভাই। মেয়েটা দাঁড়িয়ে আছে এত সময় ধরে। ধ্যান ভাঙে সৌজন্যের, নিজেকেই নিজে নির্লজ্জ বলে বকাবকি করছে মনে মনে। কেন তাকিয়েছিল মেয়েটার দিকেও ভাবে। কী বা ভাবছে মেয়েটা। তাড়াতাড়ি করে মেয়েটার হাত থেকে ফুলের তোড়াটা নিয়েছে। মুগ্ধতা চলে গেছে সেখান থেকে। এদিকে সৌজন্যের খুব জানতে ইচ্ছে করছে মেয়েটাকে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করেছে মাহিরকে, মেয়েটাকে? বয়সে খুব একটা ছোট মনে হয় না, আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখবি কি করে, 3 বছর ধরে নিজের গ্রাম প্রিয়জনদের ছেড়ে পড়েছিলিস লন্ডনে। ওর নাম মুগ্ধতা, আমাদের গ্রামেরই মেয়ে। পড়ায় এখানে মেয়েটা অনেক ভালো। সৌজন্য বিড়বিড় করে আওড়ায়, মুগ্ধতা। সৌজন্যের মনে হলো এই নাম শুনেছে আগেও, কিন্তু মনে পড়ছে না কোথায় আর কিভাবে শুনেছে। অনুষ্ঠান উপলক্ষে পুরো স্কুলটা সাজানো হয়েছে সুন্দর করে। স্টেজে বসেছিল সৌজন্য, পুরোটা সময় ধরে মনোযোগ দিয়ে দেখছিল মুগ্ধতাকে। মেয়েটা কত সুন্দর করে কথা বলছিল বাচ্চাদের সাথে। সৌজন্য মুচকি হাসে, মুগ্ধতার ব্যবহার কথাবার্তা ভালো লেগেছে খুব। কেন বারবার মিলাচ্ছে এই মেয়েকে তার নীলাঞ্জনার সাথে? সে তো হারিয়ে গেছে অনেক আগেই।
সৌজন্য তার বাড়িতে এসেছে বহুদিন পর। এই 3 বছরে বাড়ির কোনো খোঁজ খবরই রাখেনি, মাঝে মধ্যে ফোন দিয়ে মায়ের সাথে দুই একটা কথা বলা ছাড়া। গাড়িটা গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই সৌজন্যের আম্মু আব্বু বেরিয়ে এসেছেন ভিতর থেকে, সাথে 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে। গাড়ি থেকে নামতেই দাদা দাদির হাত ছেড়ে সৌজন্যের কাছে এসেছে বাচ্চা মেয়েটি। ছোট আব্বু, ছোট আব্বু বলে জাপটে ধরেছে সৌজন্যকে। এই পুচকে মেয়েকে 2-1 বার ভিডিও কলে দেখেছিল সৌজন্য, এখনো যে মেয়ের মনে আছে তাকে ভেবে অবাক হচ্ছে সে। ছোট্ট রুদিতাকে কোলে তুলে নিয়েছে সৌজন্য, চুমু দিয়েছে হৃদিতার গালে। এই মেয়েটা আর কেউ নয়, সৌজন্যের বড় ভাই সাহেলের একমাত্র মেয়ে। হৃদিতার বয়স যখন 2 তখন পাড়ি জমিয়েছিল বিদেশে। মেয়েটার মা নেই, হৃদিতা হওয়ার সময় পৃথিবীর মায়া ত্যাগ করেছিল তার মা। হৃদিতার মায়ের নাম ছিল স্নিগ্ধতা, নিজের বড় বোন না থাকার কষ্ট ভুলে গিয়েছিল ভাবিকে পেয়ে। ছোট্ট হৃদিতা বড় হয়েছে দাদা দাদির আদরেই, বাবাও তার চাকরির জন্য শহরে থাকে। খারাপ লাগে সূর্যের ছোট্ট হৃদিতা মা বাবাকে ছাড়া কত কষ্টে বড় হচ্ছে। এবার সৌজন্য তার সাথে সাথেই রাখবে হৃদিতাকে নিজের মেয়ের মতো করে। সৌজন্যের চুলে হাত দিয়ে নেড়ে দিচ্ছে হৃদিতা, চাচ্ছুর দিকে তাকিয়ে বলছে, ছোট আব্বু আমার জন্য কি কি নিয়ে এসেছো? আম্মু বলেছে তুমি নাকি আমার জন্য এতগুলো খেলনা নিয়ে আসবে। এনেছি তো, গাড়িতে অনেকগুলো ব্যাগ আছে, সবগুলোতেই তোমার জন্য জামা কাপড় আর খেলনা নিয়ে এসেছি। সবগুলোই আমার? হ্যাঁ, সবকিছুই আমার মামুনির। হৃদিতা খুশি হয়েছে অনেক, গলা জড়িয়ে ধরেছে চাচ্ছুর। সৌজন্য ভাবছে হৃদিতার বলা কথাটা ওর আম্মু আসবে কি করে, ভাইয়া কি তাহলে আবার বিয়ে করেছে? পরক্ষণেই আবার ভাবছে হৃদিতা বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে, এটা নিয়ে তার এত গবেষণা না করলেও চলবে। সৌজন্যের আম্মু আব্বু ছুটে এসেছেন ছেলের কাছে, মা বাবাকে দেখেই সালাম করে সৌজন্য। জিনিসপত্র সবকিছু নিয়ে ঘরে যাচ্ছেন। সৌজন্যের আব্বু সাফাত চৌধুরী বাহিরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসতে বলেছেন তাকে। খাবার খেয়ে নিজের রুমে বসে আছে সৌজন্য। ভালো লাগছে না কিছুই, মুগ্ধতা মেয়েটার কথা মনে পড়ছে বারবার। তাকে কেন সৌজন্যের নীলাঞ্জনার মতো লাগছে। যত সময় ওই মেয়েকে দেখছিল বারবার মনে হচ্ছিল নীলাঞ্জনার কথা। মনে হচ্ছিল এই নাম, এই কণ্ঠস্বর আগেও শুনেছে সে। এখান থেকে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। সৌজন্য গিয়ে জানালার কাছে দাঁড়িয়েছে, সিগারেট জ্বালিয়ে ধরেছে মুখে, চোখ বুলিয়ে চারিপাশটা একটু দেখল। সৌজন্যের চোখ জোড়া আটকে গেছে তাদের উঠোনে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত মেয়েটির দিকে। কাপড় রোদে শুকাতে দিচ্ছে, মেয়েটা ভেজা চুলগুলো মুছে নিচ্ছে হাতে থাকা টাওয়ালের সাহায্যে। সৌজন্যের এক মুহূর্তের জন্য মনে হলো এটা স্কুলে দেখা হওয়া সেই মেয়েটা, সে কি ঠিক ভাবছে? যাকগে এত কিছু ভেবে কাজ নেই, সৌজন্যের এই মেয়ে হয়তো পাশের বাড়ির। চলে যাচ্ছিল সে, তখনই কানে আসে হৃদিতার কণ্ঠস্বর। আবারও তাকায় সৌজন্য, হৃদিতা আম্মু আম্মু বলে জড়িয়ে ধরেছে মেয়েটাকে। সৌজন্য ভাবছে মনে মনে এটাই কি সে যার কথা হৃদিতা বলেছিল তখন। অবশেষে শ্যামাকন্যার সেই মিষ্টি হাসি দেখতে পেল সৌজন্য, ভুল ভাবেনি সে, এটা মুগ্ধতা। হৃদিতার সাথে সুন্দর করে কথা বলছে, মুগ্ধতা তার বায়না পূরণ করতে আবার হাত ধরে ঘুরছে হৃদিতার সাথে। সৌজন্য ভুল ভেবেছিল তাহলে হৃদিতা খারাপ নেই এখানে, কত হাসি খুশি মেয়েটা। হৃদিতার এই হাসি মুখটাই এত সময় ধরে মিস করছিল সৌজন্য। কিছু একটা ভেবে ঠোঁটের হাসি মিলিয়ে যায়, ভ্রুজোড়া কুচকে তাকায় মুগ্ধতার দিকে। মনে প্রশ্ন জাগছে তার, মুগ্ধতাকে এই বাড়িতেই বা কি করছে? হৃদিতা কেন আম্মু বলে ডাকছে তাকে? সৌজন্যের ভাবনাই কি সত্যি হলো, এটা কি তার ভাইয়ের দ্বিতীয় বউ? কেন যেন রাগ হচ্ছে এটা ভেবে, কিন্তু তার তো রাগ হবার কথা না। নিজের মাথার চুল খামচে ধরেছে সৌজন্য, এই মেয়েকে কেন মিলিয়েছিল তার নীলাঞ্জনার সাথে? ভুল করেছে সৌজন্য। ঘরে কারোর উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায় সৌজন্য। মা এসেছেন, তার হাতে সিগারেটটা ফেলে দেয় জানালা দিয়ে। রাজিয়া বেগম ছেলের কাছে এসে দাঁড়ান। সৌজন্য বুঝতে পারছে তার আম্মু কেন এসেছেন রুমে। তিনি কিছু বলার আগে সৌজন্যই বলে, কেন এসেছো আম্মু? আবার বিয়ের কথা বলবে তাই তো? তুই কি সারা জীবন এই বুড়ো থাকবি বলেই ঠিক করেছিস বাপ?
আমি কি বেঁচে থাকতে বৌমা নাতিপুতির মুখ দেখতে পারবো না? আমাকে বিয়ে করতে বলো না আম্মু। বৌমা নাতিপুতি সবই তো আছে, তোমার আর কি চাই? কোন দুঃখে বিয়ে করবি না শুনি? আর বৌমা কোথা থেকে আসলো আমার? একজন তো ছিল, সে চলে গেল সবাইকে ছেড়ে। মেয়েটার কথা মনে হলে এখনো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার। হৃদিতে যে মেয়েটাকে আম্মু বলে ডাকে সে তোমার বৌমা নয়। ছেলের কথা শুনে তার মুখের দিকে হা করে তাকিয়ে আছেন রাজিয়া বেগম। সৌজন্য কি কোনোভাবে মুগ্ধতার কথা বলছে? মুগ্ধতা তো ওনার বৌমার আপন মায়ের পেটের ছোট বোন, বৌমা হতে যাবে কেন? তবে মেয়েটাকে সব সময়ের জন্য এখানেই রেখে দিতে চান রাজিয়া বেগম। ছেলের ভুল ভাঙাতে চাইছিলেন তিনি। কিন্তু সৌজন্যের ফোনে রিংটোন বেজে উঠায় সে চলে যায় ফোন নিয়ে কথা বলতে। রাজিয়া বেগম অপেক্ষা করছিলেন কখন ছেলের ফোনে কথা বলা শেষ হবে। শেষ হয়েছে ঠিকই, তবে চোখ মুখ দেখে মনে হলো সৌজন্য খুব বিরক্ত। কোনো কিছু নিয়ে তিনি আর কথা বাড়ালেন না, কফি আনতে চলে গেছেন ছেলের জন্য। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, সৌজন্যের মাথায় হাত চেপে বসে আছে বিছানায়। মনে পড়ছে 3 বছর আগের কথা, যখন দেখা হয়েছিল তার নীলাঞ্জনার সাথে। শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করত সৌজন্য। বয়স তার 22 কি 23। ভার্সিটিতে পহেলা ফাল্গুন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল, সৌজন্য আর বন্ধুরা মিলে গিয়েছিল সেখানে। এত মানুষের ভিড়ে ভালো লাগছিল না, তার বিরক্তি নিয়ে চলে আসতে চাইছিল। রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধ পড়ে গেছিলেন রোডে। সৌজন্য তাকে তুলতে যাচ্ছিল, কিন্তু সে যাওয়ার আগেই এক মেয়ে এসে সাহায্য করে ওনাকে। রাস্তার পথশিশুরা দৌড়ে এসেছিল মেয়েটার কাছে, নিজের ব্যাগ থেকে চকলেট বের করে এক এক করে দিচ্ছিল সবাইকে। বাচ্চাগুলো খুশি হয়ে জড়িয়ে ধরেছিল মেয়েটাকে, মেয়েটাও মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছিল তাদের। সৌজন্য মুগ্ধ হয়ে দেখছিল মেয়েটার সুন্দর ব্যবহার। মনে মনে ভাবছিল এমন মেয়ে হয় আজকাল। পরনে নীল শাড়ি, কোমর পর্যন্ত লম্বা চুল। মেয়েটাকে দেখেই মনে মনে সেদিন নীলাঞ্জনা নামটি দিয়েছিল সৌজন্য। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল মেয়েটার প্রতি। এই প্রথম কোনো মেয়েকে ভালো লেগেছে তার। হ্যাঁ, নীলাঞ্জনাকে ভালো লেগেছে সৌজন্যের, কিন্তু এখনো তো তার মুক্তি দেখল না। অনেক চেষ্টা করেও মেয়েটির মুখ দেখতে ব্যর্থ হয় সে। মেয়েটা হেঁটে যাচ্ছিল, পিছু পিছু সৌজন্য যাচ্ছিল। নিজের মধ্যে থাকা ভয় সংকোচ সব দূরে ঠেলে দিয়ে ডেকেছিল মেয়েটাকে নীলাঞ্জনা বলে। মেয়েটা তাকিয়েছে মাত্র, তখনই সৌজন্যের বন্ধু এসে তাকে হাত ধরে টেনে নিয়ে যায় তাকে। হোস্টেলে ফিরে বকাবকি করছিল বন্ধুদের, এদের জন্য জীবনে কিছুই হবে না তার। মেয়েটার মুখ দেখবে বলে কত সময় পিছু পিছু হাঁটলো, কিন্তু রাফের জন্য হলো না সেটা। আপাতত নীলাঞ্জনাকে মাথা থেকে সরাতে চাইছিল সে, কিন্তু পারছিল না। বারবার মনে পড়ছিল মেয়েটার কথা। ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছিল। ভালো লাগছে না কিছুই, ফোনটা রেখে দিবে হাত থেকে, তখনই চোখে পড়ল একটা ফেসবুক প্রোফাইল। আইডিটাতে বাংলা অক্ষরে সুন্দর করে লেখা মুগ্ধতা শেখ। প্রোফাইলে দেওয়া ছবিটার দিকে চোখ আটকে যায় তার, এত সেই মেয়ে যাকে দেখেছিল তখন। কিন্তু এখানেও মহারানীর মুখ দেখা যাচ্ছে না। বিপদে পড়ল তো, এই মেয়েকে দেখবে কিভাবে এখন? কোনো কিছু না ভেবেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিল মেয়েটাকে। এরপর আর কি একটু পরপরই চেক দিচ্ছে একসেপ্ট করলো কিনা। একসেপ্ট করেছে ঠিকই, তবে সৌজন্য মেসেজ করেনি। তাকে কেমন যেন লাগছিল। আত্মসম্মান ধুয়ে মেয়েটাকে মেসেজ দিবেই বা কিভাবে? কথা না বললেও প্রতিদিন মেয়েটার প্রোফাইল ঘাটাঘাটি করত, পোস্ট করলে কমেন্ট বক্স চেক করত। মেয়েটা নিজে থেকে একদিন মেসেজ করেছিল তাকে সৌজন্যদের ভার্সিটিতে ভর্তি হবে সে বিষয়ে কিছু জানার জন্যই মেসেজ করেছিল। আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিল সেদিন, এটাতে চাইছিল সৌজন্য। সেই থেকে মেয়েটার সাথে কথা বলা। আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে। মেয়েটাকে দেখতে ইচ্ছে হতো খুব, কিন্তু সাহস করে বলতে পারতো না এটা। মেয়েটার সুরেলা কণ্ঠস্বর, কথা বলার ধরন সবকিছুই আকৃষ্ট করত সৌজন্যকে। বলেছিল ভালোবাসার কথা, মেয়েটা ফিরিয়ে দেয়নি তাকে। কঠোর সৌজন্যও কেমন ফুটবল হয়ে পড়েছিল মেয়েটার প্রতি। সারাক্ষণ ভাবত কবে দেখা হবে তার নীলাঞ্জনার সাথে, কবে তাদের একটা ছোট্ট সংসার হবে। হাসে সৌজন্য, দেখাই হলো না। এতদূর ভেবে নিয়েছে সে। দুজনে মিলে ঠিক করেছিল তারা দেখা করবে। সৌজন্য গিয়েছিল ঠিকই, তবে মেয়েটা আসেনি। মনে হয়েছিল সমস্যায় পড়েছে তাই আসতে পারেনি। কিন্তু সেই নীলাঞ্জনা হারিয়ে গেল আর পায়নি তাকে।
দিনের পরে দিন, মাসের পরে মাস গেল, কিন্তু মেয়েটার নাম্বার থেকে আর কোনো কল আসেনি। সৌজন্যের পাগলপ্রায় অবস্থা, কোথায় খুঁজবে নীলাঞ্জনাকে। মেয়েটার বলা ঠিকানায় যায়, কিন্তু সেখানে ছিল না। সে বাড়ি ছেড়ে চলে গেছে নাকি শুনে এসেছিল এটা। দেশে থাকলে বারবার মনে পড়বে এসব। নিজেকে কাজের মধ্যে ডুবাতে চাইছিল সৌজন্য, বাবাকে বলে চলে গিয়েছিল বাহিরে। সৌজন্যের মা বাবাও দেখেছিলেন তার অবস্থা, তারা চাইছিলেন সে স্বাভাবিক হোক, বিয়ে করাতে চাইছিলেন ছেলেকে। সৌজন্য না করে দিয়েছিল সাথে সাথে। সাফাত চৌধুরীও তাই বিদেশ পাঠিয়ে দিলেন ছেলেকে, ফিরে আসলেই না হয় বিয়ে করাবেন। সেই যে নিজের চেনা দেশ, প্রিয় মানুষজন আর ভালোবাসার মানুষের স্মৃতি নিয়ে পাড়ি জমিয়েছিল, বিদেশে এসেছে 3 বছর পর। দরজার ঠক ঠক শব্দে ধ্যান ভাঙে সৌজন্যের। মুখ তুলে তাকায়, সেদিকে কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। সৌজন্যের স্পষ্ট মনে আছে মুগ্ধতাই ছিল তার নীলাঞ্জনার নাম। নীলাঞ্জনা নামটা তো তার দেওয়া। সৌজন্য যেটা ভাবছে সেটাই কি সত্যি? কিন্তু এক নামের তো বহু মানুষ থাকে দুনিয়ায়, সে কি বেশি ভাবছে? মুগ্ধতা রুমে আসে, কফির কাপটা রেখে চলে যেতে চায়। কানে আসে সেই চেনার এক নামটা। সৌজন্য নীলাঞ্জনা নামটি ধরে রেখেছে তাকে। পা দুটো থেমে গেছে মুগ্ধতার, আবারও বলে উঠেছে সৌজন্য, তুমি কি নীলাঞ্জনা? এই নামটি শুনে দাঁড়িয়ে পড়লে যে। না না, আমি নীলাঞ্জনা হতে যাব কেন? এই নামের কাউকে আমি চিনি না। আমার নাম মুগ্ধতা। মুগ্ধতার গলায় থাকা লাভ লকেটটা খুব পরিচিত মনে হচ্ছে তার। একটু একটু করে এগিয়ে যাচ্ছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা ঘাবড়ে গেছে সৌজন্যের এমন ব্যবহারে। সৌজন্য যত এগুচ্ছে সে ততই পিছিয়ে যাচ্ছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, কি করতে চাইছেন আপনি? কিছুই তো করিনি আমি, ভয় পাচ্ছ কেন? এগুবেন না আর। সৌজন্য বাঁকা হাসে। পিছুতে পিছুতে দেয়ালের সাথে টেস লেগে গেছে। মুগ্ধতার পিঠ চলে যেতে নিলেই দুহাত দিয়ে আটকে নেয় সৌজন্য। এগিয়ে যাচ্ছিল তার দিকে। মুগ্ধতা নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। সৌজন্য খেয়াল করল না সেদিকে মুগ্ধতার গলায় থাকা চেনটা একটানে খুলে নিয়েছে। বুঝতে পেরেই মুগ্ধতা তাকিয়েছে সেদিকে, হাত বাড়িয়ে আনতে চাইছে চেনটা সৌজন্যের হাত থেকে। কিন্তু তার আগেই সৌজন্য দেখে নিয়েছে লকেটের ভিতরে থাকা তার ছবি। এবার সে পুরোপুরি নিশ্চিত এটাই নীলাঞ্জনা। মুগ্ধতা চুপচাপ দাঁড়িয়ে আছে। সৌজন্য দেখল মুগ্ধতাকে পা থেকে মাথা পর্যন্ত, এটা নীলাঞ্জনা। সৌজন্যের নীলাঞ্জনা। এই মেয়ে যে তার কল্পনার থেকেও বেশি সুন্দর। এতদিন ধরে পাগলের মতো খুঁজে চলেছে যাকে, সে তার বাড়িতেই ছিল। সম্পর্কে বদল এসেছে তাদের। সৌজন্যের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, সে কিনা তারই বড় ভাইয়ের বউ। কিভাবে মানবে এটা? রাগে সবকিছু ভেঙে ছুঁড়ে শেষ করে দিতে ইচ্ছে করছে তার। সেদিন আসলো না কেন নীলাঞ্জনা তার সাথে দেখা করতে? কোথায় হারিয়ে গিয়েছিল? রাগ হচ্ছে সৌজন্যের। এই মেয়েকে কোনোভাবেই ক্ষমা করবে না সে। কষ্ট দিবে যতটা কষ্ট 3 বছর ধরে পেয়েছে সৌজন্য। কফিটা ঠান্ডা হয়ে গেছে, নতুন করে বানিয়ে নিয়ে এসো। সৌজন্য স্বাভাবিকই আছে, রাগ করেনি। তার মানে কি ভুলে গেছে তার নীলাঞ্জনাকে? ভুলেরই কথা, তার মতো বেইমানকে মনে রাখবে কেন সৌজন্য? মুগ্ধতা দাঁড়িয়ে আছে আগের ন্যায়। সৌজন্যের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই কেঁপে উঠেছে সে। কি বললাম কানে যায়নি? হ্যাঁ দিচ্ছি। নতুন করে কফি বানিয়ে নিয়ে এসেছে আবারও মুগ্ধতা। কাপা কাপা হাতে তুলে দিয়েছে সৌজন্যের হাতে। সৌজন্য নিয়েছে কফির কাপটা, একটু সময় তাকিয়ে পুরোটা গরম কফি ছুঁড়ে মেরেছে মুগ্ধতার মুখে। চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে মুগ্ধতার সাথে সাথে। গরম কফি মুখে পড়ায় মুখটা জ্বলছে। মুগ্ধতার কেন করলো সৌজন্য এমন? সৌজন্য কি তাকে ছেড়ে যাওয়ার শাস্তি দিচ্ছে মুগ্ধতাকে? মুগ্ধতা রেগেমেগে তাকিয়েছে সৌজন্যের দিকে, বলছে তাকে, কি করলেন এটা আপনি? সৌজন্য বাঁকা হাসি কফির কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে কটমট কণ্ঠে বলে, এটাই তো তোমার প্রাপ্য। অন্য কিছু আশা করেছিলে বুঝি? তোমার মতো মেয়েরা এটাই ডিজার্ভ করে। আমার মতো মেয়ে মানে? এমন নাটক করছো মনে হচ্ছে যেন না কিছুই, অথচ ছলনা করতে ভালোই জানো তুমি। সৌজন্য বুঝে গেছে সবটা এটা হবে, জানা ছিল। মুগ্ধতার কিছু না বলে চলে যেতে চায় রুম থেমে। রাগে সৌজন্য চোখ লাল করে তাকিয়েছে মুগ্ধতার দিকে। মুগ্ধতার হাত চেপে ধরে নিয়ে এসেছে নিজের কাছে।
সৌজন্যের এমন তাকানো দেখে কেঁপে উঠেছে মুগ্ধতা। কি করতে চাইছে সৌজন্য? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছিল? আমার বিবাহিত ভাইয়ের সাথে বিয়ে করতে হলো তোমাকে? সৌজন্যকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে মুগ্ধতা, কিন্তু শক্তপোক্ত শরীরের সৌজন্যের শক্তির সাথে পেরে উঠছে না সে। মুগ্ধতার মাথায় ঘুরছে সৌজন্যের বলা কথাটা তার ভাইয়ের সাথে বিয়ে করেছে মানে সৌজন্য কি ভেবে বসে আছে মুগ্ধতার সম্পর্কে। কি বলছেন এসব? আর কত নাটক করবে তুমি? নাটক করছি না আমি। আপনি যে ভাবছেন আমি সে নই, ছাড়ুন দয়া করে। কেউ দেখলে খারাপ ভাববে। দেখুক তুমি তো এমনই। ভালো মানুষের মুখোশ পরে আছো। ভাইয়া কি জানে তার দ্বিতীয় বউয়ের চরিত্রের ঠিক নেই? বলেছ এটা? সৌজন্যের ব্যবহারে খারাপ লাগছে মুগ্ধতার। কি করে বুঝাবে সৌজন্যকে পরিস্থিতির শিকার ছিল সে? মুগ্ধতার কোমর চেপে ধরেছে সৌজন্য রক্তলাল চোখ নিয়ে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সৌজন্যের থেকে। এমন সময় রুমে ঢুকেছেন নাজিয়া বেগম। ছেলেকে মুগ্ধতার সাথে এমন ব্যবহার করতে দেখে গালে কষে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে ওনার। হচ্ছেটা কি সৌজন্য? মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছিস তুই? মায়ের কথা কানে আসা মাত্রই মুগ্ধতাকে ছেড়ে দিয়েছে সৌজন্য। মুগ্ধতা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাবছে তার সামনে দাঁড়িয়ে থাকা আন্টি কি ভাবছেন তার ব্যাপারে। মুগ্ধতা দৌড়ে নিজের রুমে চলে গেছে। সৌজন্য ভ্রু কুচকে তাকিয়ে আছে মুগ্ধতার যাওয়ার দিকে। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেছে সে। মাথাটা ফ্রেশ হওয়া চাই আপাতত। এখানে থাকবে কি করে? প্রতিদিন যে মুখোমুখি হতে হবে ওই ছলনাময়ীর যে কষ্ট দিয়ে ছেড়ে গেছিল সৌজন্যকে, নীলাঞ্জনা নামটা মনে রাখতে চায় না সৌজন্য। এই নামে চিনত না কাউকে, এই বলে বুঝাচ্ছে নিজের অশান্ত মনকে। পরের দিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেছে সৌজন্য। এখানে থাকলে দম বন্ধ লাগছে তার। মুগ্ধতাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না এই বাড়িতে। দেখলেই ইচ্ছে করে মুগ্ধতাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে। কেন করছিল এমন? থেকে গেলে কি পারত না সৌজন্যের সাথে? এক সপ্তাহ হয়ে গেছে বাড়ি ফেরেনি সৌজন্য। বাবা মার চিন্তা হচ্ছে খুব। তার বড় ভাই সাহেল এসেছে দেখা করতে, কাজে আটকা পড়ে যাওয়ায় ভাইয়ের সাথে এসে দেখা করতে পারেনি সে। মায়ের কান্নাকাটি আর ভাইয়ের অনুরোধে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে সৌজন্য। খাবারের প্লেট নিয়ে টেবিলের দিকে আসছিল মুগ্ধতা, তখনই সেখানে এসে হাজির হয়েছে সৌজন্য। মুগ্ধতা খেয়াল করেনি তাকে অসাবধানতায় প্লেটে থাকা সবটুকু তরকারি পড়ে গেছে সৌজন্যের সাদা শার্টে। মুগ্ধতা ভয় পেয়েছিল খুব সৌজন্য কি নাকি বলবে এখন তাকে। মানুষটার মুখের দিকে তাকাতেই বুকের ভিতরটা কেঁপে উঠেছে মুগ্ধতার। এই 7 দিনে পুরোপুরি পাল্টে গেছে সৌজন্য। মুখের খোঁচা খোঁচা দাড়ি, মাথার উস্খুস্কো চুল, পরনে থাকা কালো রঙের শার্টটা হাতে রেখেছে খুলে। মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই সৌজন্য। সৌজন্যের বর্ষর ধমক খেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরোয় মুগ্ধতা। এই মেয়ের চোখ কোথায় থাকে তোমার? ভুল হয়ে গেছে, আমি দেখিনি আসলে, পরিষ্কার করে দিচ্ছি এক্ষুনি। মুগ্ধতা নিজের হাত বাড়িয়েছিল, সৌজন্য ঝাড়া মেরে দূরে সরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বসে উঠেছে মুগ্ধতাকে। সাহায্য চেয়েছি আমি। আমার চোখের সামনে থেকে দূর হও এক্ষুনি। চলচল চোখে তাকিয়ে আছে মুগ্ধতা। সৌজন্যের চিৎকারে রুম থেকে বেরিয়ে এসেছেন তার মা বাবা। মুগ্ধতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই সৌজন্য আবারও খারাপ ব্যবহার করেছে মুগ্ধতার সাথে। কিছু বলতেও পারবেন না, চলে যাবে বাড়ি ছেড়ে। ছোট্ট হৃদিতা পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখেছে সবটাই চাচ্চু তার মাকে এমনভাবে বকাবকি করছে দেখে কান্না করে দিয়েছে বাচ্চা মেয়েটা। হৃদিতার কান্নার শব্দ কানে এসেছে মুগ্ধতা সহ বাকিদের। মুগ্ধতা গিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরেছে, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে রুমে। সৌজন্যের আম্মু আব্বু রেগে আছেন তার উপর। মুগ্ধতার সাথে এমন ব্যবহার কেন করছে বুঝতে পারছেন না। মা বাবাকে কিছু বলতে না দিয়ে রুমে চলে গেছে সৌজন্য। এই জন্যই আসতে চাইছিল না এখানে, মেজাজ খারাপ হয়ে গেছে তার। লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, না হলে মাথা ঠিক হবে না। গোসল শেষে বেরিয়েছে রুম থেকে, তখনই মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মুগ্ধতা এসেছিল ডিনারের জন্য ডাকতে। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিল না, তাই দাঁড়িয়ে ছিল দরজার সামনে।
মনে হলো ডাকবে না সৌজন্যকে, রিদিতাকে পাঠাবে না হয় এই ভেবে চলে যাবে, তখন সৌজন্য দরজা খুলে হেলান দিয়ে দরজার সাথে দাঁড়িয়ে ছিল। মুগ্ধতা তার সামলাতে না পেরে পড়ে গেছে মেঝেতে। খাবার টেবিলে বসে আছে, সৌজন্য আসতে চায়নি এখানে, কিন্তু ভাই এসেছে, তার রুমে গিয়ে জোর করে টেনে নিয়ে আসলো। মুগ্ধতাকে এটা ওটা জিজ্ঞেস করছে সাহেল, সেও হেসে হেসে উত্তর দিচ্ছে। সৌজন্যের রাগ তরতর করে বেড়ে গিয়েছে। মুগ্ধতার এভাবে সাহেলের সাথে হেসে হেসে কথা বলাটা সহ্য হচ্ছে না তার। মুগ্ধতা তার ভাইয়ের বউ, এটা কোনোভাবেই মানতে পারছে না সৌজন্য। সামনে থাকা ভাতের প্লেট ছুঁড়ে ফেলেছে মেঝেতে, কাচের প্লেটটা ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছে, সাথে সাথে প্লেটে থাকা ভাত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। উপস্থিত সবাই খাবার ছেড়ে তাকিয়ে আছে সৌজন্যের দিকে। রাজিয়া বেগম ছেলেকে বলছেন, কি হলো বাপ, খাবার কি খারাপ হয়েছে? এমন করলি কেন? মায়ের কথার উত্তরে চুপ করে আছে সৌজন্য, চোখ লাল করে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা ভয়ে চোখ সরিয়ে নিয়েছে অন্যদিকে। ভেবে নিয়েছে মনে মনে থাকবে না আর এখানে। সৌজন্য কিছু না বললে সাহেল বলেছে, মুগ্ধতার রান্না সবসময় ভালো হয়, খারাপ হতে যাবে কেন আম্মু? সেটাই তো বলছি, মুগ্ধতার হাতের রান্নার সাথে তুলনা হয় কিছুর। ভাইয়ের মুখে প্রিয়তমার প্রশংসা শুনে ভালো লাগলো না সৌজন্যের, কিন্তু এত রাগ করার তো কথা নয় তার। আর ভাববে না নীলাঞ্জনার কথা, তার নীলাঞ্জনা মরে গেছে অনেক আগেই। সৌজন্য উঠে চলে যায় নিজের রুমে। সৌজন্যের যাওয়ার দিকে তাকিয়ে রাজিয়া বেগম বলছেন, ছেলেটার যে কি হলো, আগে তো এমন ছিল না আমার ছেলে। সব হয়েছে ওই মেয়েটার জন্য। পরের মেয়ের দোষ দিচ্ছ কেন? বাহিরে থেকে থেকে বাদর তৈরি হয়েছে তোমার সোনা ছেলে। খাবার ছেড়েই চলে গেছেন সাফাত চৌধুরী। ছেলের কাজকর্ম ভালো লাগছে না ওনার, এসেছে মাত্র কয়দিন হলো, এর মধ্যে বাড়িতে থেকেছে হাতে গুনে 2-3 দিন। এই 2-3 দিকে ভালো কিছুই দেখেননি তিনি। মুগ্ধতা ভাবছে কোন মেয়ের কথা বলছেন। সৌজন্যের আম্মু আব্বু কোনোভাবে কি মুগ্ধতার কথাই বলছেন? রাত হয়েছে অনেক, হৃদিতাকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে মুগ্ধতা। ভাবছে চলে যাবে এখান থেকে, কিন্তু কোথায় যাবে? কার কাছেই বা যাবে? তার যে যাওয়ার জায়গা নেই কোথাও। হৃদিতা থাকবে কিভাবে মুগ্ধতাকে ছেড়ে? মুগ্ধতা, তারা দুই বোনই ছিল। স্নিগ্ধতার সাথে তার বয়সের পার্থক্য ছিল বেশ কয়েক বছরের, তাই বিয়ে হয়ে গিয়েছিল স্নিগ্ধতার অনেক আগেই। পড়াশোনার জন্য আসা হয়নি আগে কখনোই এখানে। আসলেও সৌজন্যকে দেখেনি সে। সুন্দর সবসময় তার আপুর মুখে দুলাভাইয়ের আরেকটা ভাই আছে, পড়াশোনার জন্য শহরের হোস্টেলে থাকে। তবে মুগ্ধতার সাথে দেখা হয়নি কখনোই তার। বোনের মৃত্যুর সময় এসেছিল ঠিকই, সৌজন্যও হয়তো এসেছিল, তখনও মুগ্ধতা জানত না সৌজন্য এই বাড়িরই ছেলে। বাবা মাকে হারিয়ে সর্বহারা হয়ে আসলো এখানে, সেই থেকে এই বাড়িটাকেই নিজের বাড়ি ভেবে থাকছে। সবাই খুব স্নেহ করে তাকে। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে একটা ফ্যামিলি ফটো পেয়েছিল মুগ্ধতা। ভার্সিটি পড়ুয়া সৌজন্যের ছবি দেখে চিনতে অসুবিধা হয়নি। এই মানুষটা এসে যে তাকে মায়া করে ডাকত নীলাঞ্জনা বলে। সৌজন্যের আসার খবর শুনে চলে যেতে চাইছিল এই বাড়ি ছেড়ে, কিন্তু পারেনি ছোট্ট হৃদিতার কথা ভেবে। স্কুলে যে ওভাবে দেখা হয়ে যাবে এটা জানা ছিল না তার। নিজের অভিশপ্ত জীবন আর ভাগ্যকে দোষারোপ করছে মুগ্ধতা, কেন হয় তার সাথে এমন? পছন্দের কোনো জিনিস পাওয়ার ভাগ্য নিয়ে কি জন্মায়নি সে? চোখ দিয়ে পানি পড়ছে মেয়েটার, আর ভাবতে পারছে না কিছু। বেগুনিতে দাঁড়িয়ে সিগারেটে টান দিয়েছে সৌজন্য। কেন মনে পড়ছে নীলাঞ্জনার, কেন? হাতে থাকা সিগারেটের মতো ভিতরটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তার। চোখের সামনে অন্য কারো বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ভালোবাসা দেখবে কিভাবে এটা? সৌজন্যের মনে হলো রুমে কেউ এসেছে। দরজার সামনে তাকালে তার মাকে দেখতে পায়। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে এসেছে মায়ের কাছে। বলতে যাচ্ছিল আবারও বিয়ের কথা না তুলতে। এবার আর ছেলেকে কিছু বলার সুযোগ দেননি রাজিয়া বেগম, তার আগে নিজেই বলেছে, এবার বিয়ে করবি না বললে আমার মরা মুখ দেখবি তুই? তোর সাথের বন্ধুরা বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে, তুই এমন করছিস কেন বাপ? আমার কি ইচ্ছে করে না ছোট বৌমা ছোট ছেলের বাচ্চা কাচ্চার মুখ দেখতে? আম্মু কতবার বলবো আর আমি করব না বিয়ে? অন্য কিছু বলার হলে বলো।
মায়ের সাথে কথা বলতে বলতে সৌজন্য গিয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিয়েছে। রাজিয়া বেগম ছেলের পিছু পিছু গিয়ে বলছেন, মুগ্ধতা মেয়েটাকে তোর কেমন লাগে? মুগ্ধতার নামটা শুনেই রাগ হচ্ছে, সৌজন্যের হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে সাথে সাথে। ছেলের চুপ থাকা দেখে রাজিয়া বেগম বলেন আবারও, মুগ্ধতাকে আমি আর তোর বাবা পছন্দ করে রেখেছি অনেক আগে থেকেই। ওর মতো মিষ্টি মেয়েকে কার না ভালো লাগবে, ভাবলাম তোরও পছন্দ হবে মুগ্ধতাকে। আমার সুন্দর ছেলের পাশে অমন সুন্দরী বৌমাকেই মানায়। সৌজন্য তাকিয়েছে তার মায়ের দিকে, কি শুনছে এসব পছন্দ করে রেখেছেন মানে? সৌজন্য কি ভুল ভাবছে তাহলে? মুগ্ধতা কি তার ভাইয়ের বউ নয়? অবাকের সহিত মাকে জিজ্ঞেস করে সৌজন্য। মুগ্ধতা তো ভাইয়ের বিয়ে করা বউ। আমার জন্য পছন্দ করে রেখেছ মানে? ছেলের কথা শুনে হাসেন রাজিয়া বেগম। এটা যে ভেবে রেখেছে জানতেন তিনি। পাগল ছেলে। মুগ্ধতা তোর ভাবির আপন মায়ের পেটের বোন। সাহেল তাকে নিজের বোনের নজরে দেখে মুগ্ধতাও তাকে ভাই বলে ডাকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সৌজন্য, কি বলবে বুঝতে পারছে না এখন। মুগ্ধতাকে ভুল বুঝেছে সে, এত অপমান করেছে না বুঝে। কিন্তু মুগ্ধতার এটাই প্রাপ্য, বিয়ে না করুক, ছেড়ে চলে গিয়েছিল কেন? এগুলো বলে নিজেকে বুঝাতে চাইছে সে, কিন্তু ভিতরে ভিতরে অনুশোচনা হচ্ছে। ছেলের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেছেন রাজিয়া বেগম। সৌজন্যের ইচ্ছে করছে মুগ্ধতার সাথে কথা বলতে। কি হয়েছিল মুগ্ধতার? চেয়ে যে ভুলতে পারছে না তাকে। জানতে হবে সবটা। সেদিন কেন আসেনি সৌজন্যের সাথে দেখা করতে, কোথায় হারিয়ে গিয়েছিল সে? কোনো কিছু ভেবে উঠে চলে যায় মুগ্ধতার রুমের দিকে। দরজা খোলা থাকায় ভিতরে যেতে সমস্যা হয়নি তার। মুগ্ধতার পাশে এসে হাঁটু গেড়ে বসেছে সৌজন্য। মেয়েটার ঘুমন্ত মুখশ্রীতে কত মায়া লেগে আছে। মুগ্ধ হয়ে দেখছে তাকে সৌজন্য, এই মায়াবিনীকেই ভালোবেসেছিল সে। মুগ্ধতার চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়েছে নিজের হাত দিয়ে। গালে কারোর হাতের স্পর্শ পেয়েই তাড়াতাড়ি করে চোখ খুলে তাকিয়েছে মুগ্ধতা। সামনে বসে থাকা সৌজন্যকে দেখে ভয় পেয়ে গেছে সে। কেন এসেছে সৌজন্য এখানে, ভাবছে এটাই। এত রাতে এখানে কেন আপনি? উত্তর চাই আমার। কিসের? কেন ছেড়ে গিয়েছিলে আমাকে? কেন আসলে না সেদিন দেখা করতে? আমি কি দেখতে খুব খারাপ, ভালোবাসা যায় না আমাকে? মুগ্ধতা বুঝল না সৌজন্য এত শান্ত হয়ে কথা বলছে কিভাবে তার সাথে। কতদিন পর সেই চেনা মানুষটার মায়া জড়ানো কণ্ঠের কথা শুনল মুগ্ধতা। এভাবেই তো শান্ত হয়ে কথা বলতো তার সাথে মানুষটা। মুগ্ধতার মাথায় ঘুরছে। সৌজন্য ঘৃণা করে মুগ্ধতাকে, তার কাছে মুগ্ধতা খারাপ মেয়ে। তাহলে হঠাৎ এত পরিবর্তনে অবাক হলো মুগ্ধতা। ছাদের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। রাত প্রায় 1টা বাজতে চলল। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। সৌজন্যের আর ভালো লাগছে না, মনের মধ্যে অশান্তি হচ্ছে খুব। জানতে ইচ্ছে করছে মুগ্ধতার থেকে সব কথা, কেন সেদিন দেখা করতে আসলো না সে, কোথায় হারিয়ে গিয়েছিল সৌজন্যের নীলাঞ্জনা। কাঁধে কারোর হাতে স্পর্শ পায় মুগ্ধতা, বুঝতে বাকি নেই এটা সৌজন্য। ঘুরে তাকায় তার দিকে। প্রেয়সীর চোখে পানি দেখে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে সৌজন্যের। বাহিরে থেকে কঠোর হলেও মনে প্রাণে যে এখনো এই মেয়েটাকে ভালোবাসে সৌজন্য। আমাকে নিয়ে আপনার সমস্যা জানি, চিন্তা নেই, কালকেই চলে যাব এখান থেকে। মুগ্ধতার বলা কথায় কষ্ট লুকিয়ে আছে বুঝতে পারছে সৌজন্য। সে ভুল করেছে, মুগ্ধতার সাথে খারাপ ব্যবহার করে। একবার যখন পেয়েছে আর হারাতে দিবে না সৌজন্য তার নীলাঞ্জনাকে। মুগ্ধতার কাছে এগিয়ে যায় সৌজন্য, জিজ্ঞেস করে তাকে, কোথায় যাবে তুমি? আপনার জেনে কাজ নেই। আপনার চোখে আমি পৃথিবীর সব থেকে খারাপ মেয়েটা হয়ে থাকি, দুঃখ নেই এতে। মুগ্ধতা চলে যেতে চাইলে সৌজন্য তার হাত ধরে নেয়। একটানে নিজের কাছে নিয়ে আসে। লাইটের হালকা আলো মুগ্ধতার মুখে এসে পড়ছে, কত মায়াবী লাগছে দেখতে তাকে। সৌজন্য নিজের দুহাতে রাজলায় মুগ্ধতার মুক্তি নিয়ে বলছে, তুমি কি আমার সেই নীলাঞ্জনা যে আমাকে ভালোবাসতো, বিশ্বাস করত, যে আমার বন্ধু ছিল, তার আমাকে তার সুখ দুঃখের কথাগুলো আমাকে বলে শান্তি পেত? সেই নীলাঞ্জনা মরে গেছে অনেক আগেই।
সুখের ভাগটাই দিয়েছি, সবসময় দুঃখটা না হয় আমার কাছেই থাকলো। আমার কষ্টের কথা নাই বললাম, আপনাকে, ভালো থাকুন আপনি। সৌজন্য তাকিয়ে আছে মুগ্ধতার মুখের দিকে। এই মেয়ে কি বুঝে না তাকে? মুগ্ধতা কি জানে তার কষ্টে আরেকটা মানুষও কষ্ট পায়? ভিতরে তোলপাড় শুরু হয় তার চোখে পানি দেখলে। সৌজন্যের খুব ইচ্ছে করছে তার নীলাঞ্জনাকে কাছে টেনে নিতে, জড়িয়ে ধরতে তাকে। কতদিকের অপেক্ষার পর এই মায়াবী মুখটার দেখা পেয়েছে সৌজন্য। কাছে পেয়েছে তার ভালোবাসাকে, কি যেন ভেবে রাগ অভিমান দূরে ঠেলে দিয়ে জড়িয়ে ধরেছে মুগ্ধতাকে। মুগ্ধতার ইচ্ছে করছে সৌজন্যের মতোই শক্ত করে তাকে জড়িয়ে ধরতে তাকে। কিন্তু সে চায় না আবারও অতীতে ফিরে যেতে, সৌজন্যকে তার অন্ধকার জীবনের সাথে জড়াতে চায় না মুগ্ধতা। চোখের পানি আটকে রাখতে ব্যর্থ হয়েছে মুগ্ধতা। প্রিয় মানুষটির বুকে মাথা গুঁজে কান্না করে যাচ্ছে সে। মুখ তুলে তাকালো সৌজন্যের দিকে, চোখের পানি মুছে বলতে শুরু করলো, আসতে চেয়েছিলাম সেদিন। আপনি যে আমার অন্ধকার জীবনে এক ফালি রোদ্দুর হয়ে এসেছিলেন। আপনাকে সামনে থেকে দেখার বড়ই ইচ্ছে ছিল আমার। এসেছিলাম সেদিন, কিন্তু দেখা করা হয়নি। আম্মু ফোন দিয়ে বললেন আব্বু অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে। শত চেষ্টা করেও ওনাকে বাঁচাতে ব্যর্থ হয়েছিলাম আমরা। আব্বুর মারা যাওয়ার এক সপ্তাহ হয়নি আম্মু অসুস্থ হয়ে পড়লেন। বুঝিয়ে সুঝিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আম্মুর ক্যান্সার হয়েছে শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। আব্বু তখন প্রেগন্যান্ট, আমি কাউকেই জানাইনি কিছু। আব্বুকে হারিয়ে অসুস্থ আম্মুকে নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, বুঝতে পারছিলাম না কিছুই। বাড়িঘর সব বেছে দিয়ে হলেও আম্মুকে বাঁচাতে হবে ভেবে নিয়েছিলাম, এটা চিকিৎসা চলছিল। তখনই হৃদিতা আসলো পৃথিবীতে, কিন্তু আপু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আব্বুর মতো। আম্মুকেও বাঁচাতে পারিনি, সবকিছু হারিয়ে নিঃস্ব আমি মামার কাছে গিয়েছিলাম। তাদের সাথে সম্পর্ক কোনোকালেই ভালো ছিল না আম্মুর। মামা কথা না বললেও মামি সবসময় কথা শোনাতো আমাকে। মরে যেতে ইচ্ছে করতো মাঝে মধ্যে। 2টা বছর কিভাবে ছিলাম আমিই জানি। আপুকে হারিয়ে দুলাভাইও ভালো ছিলেন না, আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন বাড়িতে, কিন্তু যাইনি তখন। আমি যেখানেই যাব সেখানেই সমস্যা হবে জানতাম। আন্টি সেদিন এসেছিলেন মামার কাছে, নিজের বিবাহিত ছেলে যে কিনা আমারই বড় আপুর হাজবেন্ড, তার বউ করে নিয়ে যেতে চেয়েছিলেন আমাকে। ওনার প্রস্তাব শুনে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমার, তবুও মেনে নিয়েছিলাম সবটাই হৃদিতার জন্য। মামি তো আমাকে তাড়ালে বাঁচে, আমিও মেনে নিয়েছিলাম নিজের ভাগ্যকে, কিন্তু হৃদিতার আব্বু আমাকে নিজের বোনের চোখে দেখতেন। উনি যে এই বিয়েতে রাজি হবেন না এই বিশ্বাস ছিল আমার। আপনাদের বাড়িতে এসে নতুন পরিবার পেয়েছি, মা বাবা ভাই এর ছোট্ট হৃদিতাকে পেয়েছি। আমি ফিরে যেতে চাইনি আপনার কাছে, আমি যেদিকে যাই ধ্বংস হয়ে যায় সবকিছু। আম্মু আব্বু আপুর মতো আপনার ক্ষতি করতে চাইনি আমি। কিন্তু লাভ কি হলো, সেই তো নিজের অজান্তে আমি আপনার বাড়িতেই ছিলাম। দীর্ঘশ্বাস ছাড়ে মুগ্ধতা, চোখ দিয়ে পানি পড়ছে তার। আবারও খোলা আকাশের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে যাচ্ছে সে। এত কিছু শুনে যেন পাথর বনে গিয়েছে। সৌজন্য কি বলবে বুঝতে পারছে না কিছুই। মুগ্ধতার এই খারাপ সময়গুলোতে কেউ একজনের তাকে ভরসা দেওয়ার জন্য পাশে থাকার দরকার ছিল। সৌজন্য নিজেই তো খুঁজে বের করতে পারত তাকে, কিন্তু এটা না করে, কোনো কিছু না জেনে না বুঝে অপমান করে গেছে মেয়েটাকে। কিভাবে ক্ষমা করবে নিজেকে? কি যেন ভেবে সৌজন্য বলে উঠতে মুগ্ধতাকে, বিয়ে করবে আমাকে? সৌজন্যের কথা কানে আসা মাত্রই মুগ্ধতা মাথা ঘুরিয়ে তাকিয়েছে তার দিকে। মুগ্ধতা কি ভুল শুনল, কেন বিশ্বাস হচ্ছে না কথাটা? যে সৌজন্য কালকে অবধি মুগ্ধতার চরিত্র নিয়ে কথা বলছিল, সে আজকে তাকে বিয়ে করতে চাইছে। মুগ্ধতা তাচ্ছিল্যের স্বরে বলে সৌজন্যকে, দয়া করতে চাইছেন বুঝি? তোমার দুঃখের ভাগ নিতে চাইছি, তোমার হাত ধরে জীবনের বাকিটা পথ চলতে চাইছি। চুল পাকা পর্যন্ত তোমার সাথে থাকতে চাইছি, এই অধিকারটা দিবে না আমাকে? আমার মতো চরিত্রহীন মেয়েকে আপনার পাশে মানায় না। আমার কষ্টের কথা শুনে দয়া করতে আসবেন না, আমাকে কিছু না থাকলেও আত্মসম্মানটা খুব আছে। মুগ্ধতা চলে গেছে কথাগুলো বলেই সৌজন্য তাকিয়ে আছে মুগ্ধতার যাওয়ার দিকে। কিভাবে বুঝাবে এই মেয়েকে তাকে ছাড়া যে সৌজন্যের কষ্ট হবে বেঁচে থাকতে? সকাল হতেই রান্নাঘরে এসেছে মুগ্ধতা, এখানে এসেছে পর থেকে রান্নাবান্না মুগ্ধতাই করে। অন্যদিন হলে স্কুলে যেত, কিন্তু আজকে শুক্রবার তাই বাড়িতেই আছে।
মুগ্ধতা অবাক, কিচেনে এসে রাজিয়া বেগম সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্না শখ করে রেখেছেন। মুগ্ধতাকে বারবার বলছেন সেজেগুজে থাকতে, বাড়িতে মেহমান আসবে। মুগ্ধতা কথা শুনছে না দেখে জোড়াজুড়ি করে নিয়ে গেছেন রুমে। কালো রঙের একটা জামদানি শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলেছেন তাড়াতাড়ি রেডি হতে। মুগ্ধতা ফেলবে কিভাবে ওনার কথা, শাড়িটা পরে নিয়েছে সাথে সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে নিজেকে। কোথা থেকে দৌড়ে এসেছে হৃদিতা মুগ্ধতার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলছে দাদিমা বলেছেন মুগ্ধতা যেন এটা পরেই রেডি হয়। মুগ্ধতা শুনল হৃদিতার কথা, ওয়াশরুমে গিয়ে চটপট চেঞ্জ করে নিয়েছে। শাড়িটা নীল রঙের, তার উপরে সোনালি সুতোর সুন্দর কাজ। মুগ্ধতার খুব ভালো লেগেছে শাড়িটা। নীল রং তো সৌজন্যের পছন্দের, কথাটা ভাবনায় আসতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মুগ্ধতার। দরজার আড়াল থেকে একজোড়া চোখ গভীরভাবে পর্যবেক্ষণ করছে মুগ্ধতাকে, মনে মনে বলছে আমার নীলাঞ্জনাকে নীল শাড়িতেই মানায়। আজকে বাড়িতে মেহমান এসেছে, সৌজন্যের একমাত্র বেস্ট ফ্রেন্ড রাফ আর তার আম্মু এসেছেন। এই ব্যাপারে সৌজন্য জানত না কিছুই। রাজিয়া বেগমই ফোন করে আসতে বলেছিলেন রাফকে। হৃদিতার আব্বু রাফ দুজনে বসে গল্প করছে, সৌজন্য নিজেও এসে যোগ দিয়েছে তাদের সাথে। চায়ের ট্রে হাতে নিয়ে মুগ্ধতা এসেছে তখন। রাফের নজর আটকে যায় মুগ্ধতার দিকে। সেদিনও দেখেছিল মুগ্ধতাকে, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। মুগ্ধতা চায়ের কাপ এগিয়ে দিচ্ছিল রাফের দিকে। রাফের খেয়াল নেই সেদিকে, সে দেখতে ব্যস্ত মুগ্ধতাকে। সৌজন্যের ভালো লাগলো না, এটা ইচ্ছে করেই মুগ্ধতার হাতে ধাক্কা দিয়েছে। গরম চাটা রাফের হাতে পড়তেই হুঁশ ফিরেছে তার। মুগ্ধতা ভ্রু চোখে তাকিয়েছে সৌজন্যের দিকে। সৌজন্য হাসছে, মুগ্ধতার দিকে তাকিয়ে ভুল করেছে মনেই হচ্ছে না তার। মুগ্ধতা রেগে গিয়ে বলছে সৌজন্যকে, কি করলেন এটা? বেশ করেছি। আমার হাত পুড়িয়ে বেশ করেছিস তুই। সৌজন্য রায়াফের কাঁধে হাত রেখে বলছে তাকে, হাত পুড়িয়েছি, তোকে যে পুড়িয়ে মারিনি এই অনেক। কথাটা বলেই চলে গেছে জায়গা ছেড়ে। মুগ্ধতা আর রাফ তাকিয়ে আছে সৌজন্যের যাওয়ার দিকে। কি হলো কিছুই বুঝতে পারল না কেউ। রাফের আম্মু কথা বলছেন, সৌজন্যের আম্মুর সাথে মুগ্ধতা টেবিলে খাবার সাজাচ্ছে। রাফ সৌজন্যের রুমে এসেছে, বারবার মুগ্ধতাকে নিয়ে কথা বলছে, তার প্রশংসা করছে। সৌজন্য এদিকে রেগে আগুন হয়ে আছে, অন্য কেউ কেন কথা বলবে তার নীলাঞ্জনাকে নিয়ে। সৌজন্যের দিকে তাকিয়ে বুঝতে পারল রাফায় কোনো কারণে রেগে আছে খুব, কিন্তু রাগের কারণটা বুঝতে পারছে না সে। সৌজন্যের কাজ ঝাঁকিয়ে জিজ্ঞেস করে রাফ, কি রে তুই এত রেগে আগুনের গোল্লা হয়ে গেলি কেন? ফায়ার সার্ভিসে খবর দিব। সৌজন্য রেগে মেগে তাকায় রাফের দিকে, হাতটা সরিয়ে কটমট কণ্ঠে উত্তর দেয় তাকে। মুগ্ধতার দিকে ভুলে নজর দিবি না রাফ। বললেই হলো, আমি তো অলরেডি নজর দিয়ে ফেলেছি, এবার শুধু বিয়ে করে বউ বানানোর পালা। সৌজন্যের কি যেন হলো, রাফের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে, শার্টের কলার চেপে ধরে বলছে, কি বললি তুই আবার বল, আমি শুনিনি। সৌজন্যের হঠাৎ আক্রমণে ঘাবড়ে গেছে রাফ। আগে তো এমন ব্যবহার করতে দেখিনি বন্ধুকে। রেগে যাচ্ছিস কেন ভাই? তুই কি মুগ্ধতাকে পছন্দ করিস? ও মুগ্ধতা নয়, আমার নীলাঞ্জনা। শুনেছিস তুই? ভুলে ওর দিকে তাকাবি না আর। রাফ হাঁ করে তাকিয়ে আছে সৌজন্যের দিকে, রাগের কারণ বুঝেছে এখন। মুগ্ধতাকে রুমে আসতে দেখে দুজনে তাকিয়েছে তার দিকে। সৌজন্য ছেড়ে দিয়েছে রাফকে। মুগ্ধতা খাবার খাওয়ার জন্য আসতে বলে চলে গেছে। রাফ এখনো তাকিয়ে আছে তার যাওয়ার দিকে পরক্ষণেই আবার মনে পড়ল সৌজন্যের কিছুক্ষণ আগের ব্যবহার। আস্তে আস্তে চোখ ঘুরিয়ে তাকিয়েছিল তার দিকে। সৌজন্যের মুখ দেখে মনে হচ্ছে গিলে খাবে রাফকে। রাফেরও মনে হলো সে বাঘের গুহায় আটকা পড়েছে, যান বাঁচিয়ে পালিয়েছে তখনই। রাজিয়া বেগমের রাফকে অনেক পছন্দ। এদিকে রাফের আম্মুরও মুগ্ধতাকে অনেক ভালো লেগেছে, আসার পর থেকে প্রশংসা করে যাচ্ছেন মুগ্ধতার। চলে যাওয়ার সময় হয়েছে তাদের, তখনই রাফের আম্মু প্রস্তাব দিয়েছেন রাজিয়া বেগমকে। মুগ্ধতা মাকে আমার অনেক পছন্দ হয়েছে, আপনাদের আপত্তি না থাকলে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যেতে চাই মুগ্ধতাকে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, সৌজন্যের হাত মুষ্টিবদ্ধ জোরে রেখেছে। মুগ্ধতা অবাক হলো রাফের আম্মুর কথায়, না জেনে না শুনে কিছু সময়ের পরিচয় ছেলের বউ করতে চাইছেন তাকে, তাও আবার সৌজন্যের বন্ধুর জন্য। ভাবা যায় এটা? রাজিয়া বেগম মুগ্ধতার হাত টেনে নিজের পাশে বসালেন।
মুগ্ধতা আমার সোনার টুকরো মেয়ে, ওর জন্য রাফের মতো একাটা ছেলেকেই খুঁজছিলাম আমি। এইটুকু বলতেই হুট করে উঠে দাঁড়িয়েছে সৌজন্য। রাফ বুঝলো এবার কি হবে, নিজেও দাঁড়িয়ে সৌজন্যকে বলছে, শান্ত থাক ভাই, আমি তোর নীলাঞ্জাকে বিয়ে করার নামটা মুখে নিব না। সৌজন্য একবার রাফের দিকে তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে রেগেমেগে বলছে ওনাকে অন্য কারোর সাথে মুগ্ধতার বিয়ে দেওয়ার কথা চিন্তা করবে না আম্মু। ছেলের কথায় রেগে গেছেন রাজিয়া বেগম মুগ্ধতাকে, সে নিজে বিয়ে করবে না আবার অন্য কারোর বউ হতে দিবে না, মানে কি এসবের? মুগ্ধতার জীবন কি তোমার ইচ্ছেতে চলবে? আমি ওকে রাফের সাথেই বিয়ে দিব, দেখি কে আটকায়। তাহলে রাফ আর জানে বাঁচবে না। আন্টির একমাত্র ছেলেকে মারতে চাও তুমি? রাফের আম্মু ভয় পেয়ে গেছেন সৌজন্যের কথায়। ছেলের বেয়াদবি দেখে রাগে মাথা গরম হয়ে গিয়েছে। সাফাত চৌধুরীর ধমক দিয়ে বলেছেন সৌজন্যকে, কি চাইছো তুমি? তোমার রাফকে পছন্দ নয় বলে কি আমরা মুগ্ধতাকে আইবুড়ো করে রাখবো? বিয়ে দিব না ওর? সেটা তো বলিনি আমি। মুগ্ধতার বিয়ে আমার সাথে হবে, অন্য কারোর সাথে বিয়ের কথা চিন্তা করলে আইবুড়োই থাকতে হবে। আর তোমাদের পছন্দ করা পাত্রকে কয়দিন হাসপাতালে থাকতে হবে জানা নেই আমার। সৌজন্য চলে গেছে তার কথাটা শেষ করেই। পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে, কেউই কোনো কথা বলছে না। মুগ্ধতা ভাবছে সে যা শূন্য সব কি সত্যি সৌজন্য বিয়ে করতে চাইছে তাকে। এদিকে হঠাৎ করেই সাফাত চৌধুরী, ওনার স্ত্রী আর রাফ এসে উঠেছেন। মুগ্ধতা হা করে তাকিয়ে আছে সবার দিকে। একজন রাগ দেখিয়ে চলে গেল আর এরা হাসছে, কাহিনী কি ভাবছে এটাই মুগ্ধতা। রাফ হাসতে হাসতে বলছে সৌজন্যের আম্মু আব্বুকে, আমি জানতাম সৌজন্য এটাই করবে। ছেলের বিয়ের আয়োজন শুরু করুন আঙ্কেল আন্টি। তুমি ছিলে বলেই সম্ভব হলো বাবা, নইলে এ ছেলেকে বিয়েতে রাজি করাতেই পারছিলাম না আমরা। মুগ্ধতা শুধু দেখে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছে না কিছুই। দুজনের কথাবার্তায় যা বুঝলো রাফ ইচ্ছে করেই করেছে, এমন নিজের আম্মুকে বলে দিয়েছিল মুগ্ধতার সাথে তার বিয়ের কথা তুলতে, রেগে যেন সৌজন্য বলে দেয় সবটা তার মুগ্ধতাকে পছন্দ। সপ্তাহ খানেক কেটে গেছে, আজকে চৌধুরী বাড়ির ছোট ছেলের বিয়ে হয়েছে। বাড়িটা সাজানো হয়েছে সুন্দর করে। মুগ্ধতা বিয়ে করতে চাইছিল না প্রথমে, কিন্তু প্রিয় মানুষটার প্রতি ভালোবাসায় বাড়ির সবার প্রতি তার মায়া বাধ্য করেছে মুগ্ধতাকে বিয়েতে রাজি হতে। এত ভালোবাসা ছেড়ে সে যাবেই বা কোথায়? সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে বিয়েটা। বাসর ঘরে বউ সাজে বসে আছে মুগ্ধতা। দরজা খোলার শব্দ কানে আসতেই মুগ্ধতা তাকিয়েছে সেদিকে। সোনালী রঙের পাঞ্জাবিতে দারুণ লাগছে সৌজন্যকে। এই মানুষটাকে মনে প্রাণে ভালোবাসে মুগ্ধতা। এত বছর পর আবার তাদের দেখা হবে, সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাবে, এটা কল্পনাতে ছিল না তার। ভেবেছিল নিজের কপালের দোষে হারিয়ে ফেলেছে প্রিয় মানুষটিকে। সৌজন্য মুগ্ধতার পাশে এসে বসেছে, দেখছে তার নীলাঞ্জনাকে লাল রঙের শাড়িতে, বিয়ের সাজে কত সুন্দর লাগছে তার বউকে। সৌজন্য হাসে এই ভেবে আজকে থেকে এই সুন্দরী মেয়েটা তার বউ। কত কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছে মুগ্ধতাকে, ভালোবাসলে কতটা বেহায়া হতে হয় হাড়ে হাড়ে বোঝা হয়ে গেছে তার। মুগ্ধতাকে নিজের কাছে টেনে কপালে আলতু করে চুমু এঁকে দিয়ে বলছে সৌজন্য, ভালোবাসি তোমাকে নীলাঞ্জনা। মুগ্ধতা হাসে সৌজন্যের বুকে মাথা রেখে বিড়বিড় করে বলে, ভালোবাসি আপনাকে চৌধুরী সাহেব। এই বিয়েতে খুশি তুমি? আপনার খুশিতেই আমি খুশি। মাথা তুলে তাকায় মুগ্ধতা। সৌজন্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার নীলাঞ্জনার দিকে। দুজনে মিলে হারিয়ে গিয়েছে ভালোবাসার রাজ্যে। সমাপ্ত।